আজকের ভিডিওতে আমরা জর্জ অরিয়েলের লেখা শুটিং অ্যান এলিফ্যান্ট, যেটা একটা নন ফিকশনাল এসে, সেইটা পড়ব। আমার অলরেডি এই টপিকের ওপরে আরও একটা ভিডিও আপলোড করা রয়েছে, যেখানে লাইন বাই লাইন ট্রান্সলেশন করা হয়েছে। তোমরা যদি ভিডিওটা না দেখো তো অবশ্যই দেখে আসবা। আর এই ভিডিওতে থাকছে অ্যানালাইসিস, সামারি, না জানা কিছু ফ্যাক্ট, অর্থাৎ আমরা এই এসেটার গভীরে ঢুকে যাব এবং করব এর পোস্টমর্টম। তো চলো শুরু করা যাক। জর্জ অরওয়েল সবসময় এই টাইপের লেখাগুলোই লিখতেন। এই শর্ট স্টোরিটাতে সে বলেছেন সে যখন বার্মাতে একজন পুলিশ অফিসার হিসেবে ছিলেন, ওই সময় একটা কাহিনী হয়েছিল। তিনি ওই সময় একটা হাতি মেরেছিলেন। তবে উনার বিষয়ে একটা কথা কি জানো, যখন উনি কোনো বিষয়কে ভুল বলে মনে করতেন, তখন সেটা কালো ব্যক্তি করুক অথবা সাদা চামড়ার কেউই করুক, অর্থাৎ তার নিজের দেশের মানুষ, তিনি সেটাকে খারাপ বলেই মনে করতেন। এমনকি সে যদি নিজেও করে থাকেন তবুও সেটাকে তিনি খারাপই মনে করতেন। তো চলো আমরা জেনে নেই এই এসেটাতে অরিজিনালি হয়েছিল ওটা কি। তো বার্মাতে আমাদের রাইটারের একটা কাজ পান তিনি। ব্রিটিশ এম্পায়ারের পক্ষ থেকে তিনি সাব ডিভিশনাল অফিসারের দায়িত্ব পান। এখানে রাইটার তার নিজের লাইফের একটা ঘটনা উল্লেখ করেছেন। তিনি বলেছেন, আমি তো সেই জবটাকে পছন্দ করতাম না, এমনকি রাইটার সেখানকার মানুষজনকেও পছন্দ করতেন না। তো সেখানে যেই লোকাল মানুষজনগুলো ছিল তারা শুধু বাহানা খুঁজতো আমাদের লেখকের ওপরে কোনটা নিয়ে মজা করা যায়, ঠিক আছে, মানে আমাদের লেখককে কিভাবে ট্রল করা যায় সেই মজাটা খুঁজতেন, কিভাবে হাসি তামাশা ব্যক্তি বানানো যায় হাসি তামাশার, সেই বাহানাটাই খুঁজতেন সেখানকার লোকজন। রাইটার এখানে বলেন যে আমি নিজের কানেও শুনেছি যে তারা আমাকে গালি দেন। ওখানকার মানুষদের দেখে মনে হতো যে ব্রিটিশদের উপরে হাসাহাসি করা ছাড়া তাদের আর কোনো কাজ নেই, আর এই বিষয়টা আমাকে অনেক ডিস্টার্ব করতো। কিন্তু এটার কারণ এটা ছিল না ব্রিটিশ ইম্পেরিয়ালিজমকে ভালোবাসতাম, আমি তো তাদেরও ঘৃণা করতাম, কিন্তু তার থেকেও বেশি ঘৃণা করতাম আমি আমার চাকরিকে। আমি মনে মনে ডিসিশন নিয়ে নিই, অর্থাৎ আমাদের রাইটারের মতো করে বলছি, তিনি এরকমটাই বলছিলেন যে আমার এই চাকরিতে থাকার ইচ্ছা নাই, আমি নিজের মতো করে ভেবে রেখেছিলাম যে যত তাড়াতাড়ি সম্ভব আমি জবটা ছেড়ে দিব। তো তিনি আমাদের রাইটার তার জব করা অবস্থায় লক্ষ্য করেন যে এই ব্রিটিশ সাম্রাজ্যবাদ অনেক খারাপ অবস্থা করে রেখেছিল এই বার্মার লোকদের। যখন আমাদের রাইটারের এই চাকরিটা হয়ে যায়, যখন চাকরিটা পায়, তারপর ব্রিটিশ এম্পায়ার অলমোস্ট মৃতপ্রায় অবস্থা ছিল, অর্থাৎ বিভিন্ন জায়গায় তাদের বিরুদ্ধে আন্দোলন হয়ে চলেছিল। তো এখানে তার সাথে ঘটে যাওয়া ঘটনাটা বলছেন আমাদের রাইটার। একদিন সকাল সকাল শহরের অন্য পাশ থেকে, অন্য এলাকা থেকে আমার কল আসে, অন্য পুলিশ স্টেশন থেকে। তারা বলে যে একটা হাতি আছে যেটা পালিয়ে গেছে, অর্থাৎ বাজারের মধ্যে তাণ্ডব চালাচ্ছে, তো এখানে এসে আমাদের কিছু সাহায্য করো, এরকম একটা কল আসে। অর্থাৎ সহজ ভাষায় একটা অন্য পুলিশ স্টেশন থেকে রাইটারকে কল করা হয় যে এখানে একটা হাতি রয়েছে যেটা বাজারে তাণ্ডব চালাচ্ছে, কিন্তু সেই হাতিটা জঙ্গলি নাকি পোষা এটা আমাদের জানা নেই, এসে এটাকে কন্ট্রোল করতে সাহায্য করো। তো এখানে আমাদের রাইটার জানতেন না যে তার কি করা উচিত, কিন্তু সে রাইফেল হাতে নিয়ে এটা ভাবতে ভাবতে চলে যায় যে এবার সময় এসেছে এখানকার মানুষদেরকে দেখানোর যে জর্জ অরিয়েল কি করতে পারে। তাদের সামনে হিরো হওয়ার একটা সুযোগ পেয়ে যায়। রাস্তায় যেতে যেতে যতজন বর্মা লোকের সাথে আমার দেখা হয়েছে বার্মার সাথে, তারা আমাদেরকে এটাই বলেছে যে হাতির বর্ণনা দিয়েছে। তো সব শুনে আমাদের রাইটার বুঝতে পারেন যে এই হাতিটা জঙ্গলি হাতি নয়, এটা কারো পোষা হাতি। তো হাতিকে যে কন্ট্রোল করে হাতির মাহুত, এই মাহুতই ছিল একমাত্র ব্যক্তি যে এই হাতিটাকে কন্ট্রোল করতে পারত। কিন্তু তার আসতে যতটা সময় লাগছিল ততক্ষণে হাতিটি পুরো বাজারে ভাঙচুর এবং তাণ্ডব শুরু করে দেয়। এই হাতিটা এতক্ষণে অলরেডি একটা ফলের দোকান উল্টে ফেলেছিল, গাড়ি ভেঙেছিল সহ আরও কিছু ক্ষয়ক্ষতি করেছিল। তো যখন আমাদের রাইটার সেখানে পৌঁছালেন, তখন কিছু বার্মার সাব ইন্সপেক্টর এবং কনস্টেবল ওয়েট করছিলেন যে কখন আমাদের রাইটার জর্জ অরিয়েল আসবে এবং পরিস্থিতিটাকে সামলাবে। তো এখানে তারা সবাই, অর্থাৎ আমাদের রাইটার সহ আরও যারা ছিল, তারা সবাইকে জিজ্ঞাসা করছিল সাধারণ মানুষদেরকে যে হাতি কোন দিকে গেছে, কিন্তু তারা সঠিক ডিরেকশনে যেতে পারছিল না, কারণ কেউই সঠিক জানতো না যে হাতিটা কোন দিকে গেছে। তো
তো সে হাতিটাকে খুঁজতে খুঁজতে হঠাৎ এক পাশ থেকে অনেক জোরে চিৎকারের শব্দ এবং লোকজনের ছুটে আসার আওয়াজ পাচ্ছিল। তারপরে দেখতে পেল যে একটা কুলি ছিল যার বডি পড়েছিল। তাকে দেখে মনে হচ্ছিল যে সে মারা গেছে, এরকম একটা অবস্থা। তো যখন সেখানে রাইডার যায়, সে দেখতে পায় যে ওই কুলিটা তখনও শ্বাস নিচ্ছিল, অর্থাৎ তিনি তখনও মারা যাননি। সে ব্যক্তিটার চোখ খোলা ছিল। বৃষ্টির সময় সেই বডিটা কাদার মধ্যে পড়েছিল। তো হাতির বড় পা তার শরীরের যেখানে পা রেখেছিল সেখানকার চামড়া উঠে গেছিল। তারপরে বার্মার সেই লোকগুলো আমাদের রাইটারকে বলে যে হাতি 100 গজ দূরে কোনো একটা ধান ক্ষেতের পাশে রয়েছে। সেখানে অনেক মানুষ জমা হয়ে গিয়েছিল এটা দেখার জন্য যে আমি হাতিটাকে কিভাবে মারি। কিন্তু সত্যি বলতে ওই হাতিটাকে মারার ইচ্ছা আমার ছিল না। তো এখানে জর্জ অরিয়েল ভাবছেন যে তিনি তো রাইফেলটা অরিজিনালি হাতিটাকে মারার জন্য নিয়ে আসে নাই, নিজের সেফটির জন্য নিয়ে আসছিল। কিন্তু পেছনে এতটা ভিড় ছিল আর উৎসুক জনতা ছিল। এবার রাইটার এখানে বলছে যে দেখো চাপে পড়ে কি করতে হয় একটা মানুষকে। তারপরে আমাদের রাইটার সেই হাতিটার কাছে ধান ক্ষেতের আশেপাশে চলে যায়। সেই হাতিটা অলমোস্ট সড়ক থেকে 8 গজের আশেপাশে ছিল। হাতিটার কোনো আইডিয়াই ছিল না যে আমরা অর্থাৎ রাইটাররা তার দিকে এগোচ্ছে। আমাদের রাইটারের পেছনে অলমোস্ট 2000 মানুষের ভিড় ছিল। হাতিটাকে দেখতে একেবারে ভয়ানক মনে হচ্ছিল না এবং আমাদের রাইটার হাতিটাকে মারতে চাচ্ছিল না। হাতিটা খুব সম্ভবত সেখানে ঘাস খাচ্ছিল, আর এই অবস্থায় দেখে রাইটারের তাকে মারার ইচ্ছা মোটেই হয় না। রাইটার মনে প্রাণে চাচ্ছিল যে খুব শীঘ্রই এর মালিক বা এর মাহতের কাছে ফিরে আসুক এবং এটাকে কন্ট্রোল করে নিক। তো রাইটার যখন হাতির কাছে এগোচ্ছিল, হাতিকে দেখছিল, তখন ওই পেছনের 2000 মানুষগুলো রাইটারের পেছনে এক ধাপ করে এগোচ্ছিল। তো এখানে রাইটার চিন্তা করে যে যদি আমি হাতিটাকে না মারি এখন, তাহলে এই উৎসুক জনতা, এই মানুষগুলো, এই হলুদ চেহারার মানুষগুলো আমাকে নিয়ে তামাশা বানাবে, অর্থাৎ এদের কাছে আমি একটা হাসির পাত্র হয়ে যাব। সবাই যেন অপেক্ষা করছিল যে কখন গুলি মারা হবে। তো সেই মানুষগুলোর সাইকোলজিক্যাল প্রেশারে রাইটারকে গুলি ওঠাতে হয়। সেই 2000 মানুষের উৎসাহ আমাকে বাধ্য করছিল গুলি মারতে হাতিটির দিকে। তো সেই হাতিটাকে মারার সিদ্ধান্ত নিয়ে নেয় শুধুমাত্র এই লজ্জাটা থেকে বাঁচার জন্য যে ওই বার্মিজ লোকগুলো তার উপরে হাসবে, তাকে নিয়ে তামাশা বানাবে, তাকে নিয়ে মজা করবে। তো আসলে আমাদের রাইটার কখনোই হাতিটাকে মারতে চাচ্ছিল না, কারণ তার এই হাতির মালিকটির জন্য কষ্ট হচ্ছিল যে যদি সেই হাতিটা জীবিত থাকে এটার দাম কমসে কম 100 পাউন্ড হবে, আর যদি এই হাতিটা মারা যায় তো এর ডেড বডির কোনো ভ্যালুই নেই। কিন্তু এত বড় একটা পশুকে সে কোনোভাবেই মারতে চাচ্ছিল না। বন্দুকে এখানে কার্তুজ ভরি এবং সড়কের ওপরে বা রাস্তার উপরে শুয়ে পড়ি, হাতিটাকে টার্গেট করি। এরপরে খুব হার্ট টাচিং একটা সিন বর্ণনা করা হয় হাতিটার মৃত্যুর। অনেকগুলো গুলি করার পরও হাতিটা মারা যাচ্ছিল না, অনেক বড় একটা জন্তু সেটা। এই হাতিটার ডেড স্কিন এই এসের সবথেকে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোর মধ্যে একটা। তখন অনেকগুলো গুলি করা হয় হাতিটাকে, কিন্তু তারপরও হাতিটা মারা যায়নি। তার শ্বাস চলছিল, তার শরীর থেকে গাঢ় কালো রক্ত গড়িয়ে পড়ছিল, কিন্তু হাতিটা তখনও মারা যায়নি। তারপরও সেই পেছনে সে 2000 উৎসুক জনতা দৌড়ে আসছিল হাতিটার দিকে। তারপরে সেই বার্মিজ লোকগুলো সেই হাতিটার একটু মাংসও ছাড়ে নাই, সবগুলো কেটে নিয়ে গিয়েছিল। এখানে কবির আমাদের রাইটারের মতে তিনি এখন অবধি গভর্নমেন্টের চোখে কোনো অন্যায় করেননি, কিন্তু তার সাথে যারা ছিল তারা তাকে পরে বলে যে তুমি একটা হাতির মূল্য জানো কি। এটাও বলেন অনেকে যে সেখানকার যেই কুলিটাকে হাতিটা মেরেছিল তার জীবনের থেকে অনেক বেশি দামি ছিল এই হাতিটার জীবন। তারপরে সেই কুলিটাও মারা যায় এবং একটা বাহানা পেয়ে যায় আমাদের রাইটার যে এই হাতিটাকে মেরে সে সঠিক কাজটাই করেছে। কিন্তু আমাদের রাইটারও ভেতর থেকে গিল্ট ফিল করছিল, সে বুঝতে পেরেছিল যে সে কত বড় ভুল করেছে। এটাই ছিল আমাদের শর্ট এসে শুটিং অ্যান এলিফ্যান্ট বাই জর্জ অরিয়েলের। আমরা এখন এই এসেটাকে ক্রিটিক্যালি এক্সামিন করব। এই যে এসেটা রয়েছে এটা অনেক গভীর কথা বলে।
যদি তোমরা এর আগেও জর্জ অরিয়েলের লেখার সাথে পরিচিত হয়ে থাকো তাহলে তোমরা অবশ্যই জেনে থাকবে যে জর্জ অরিয়েল পলিটিক্সের উপর লিখতে কতটা বেশি পছন্দ করতেন। উনার মধ্যে ন্যাশনালিজম এর যেই চিন্তাভাবনা থাকে সেটা অতটাও স্ট্রং ছিল না। ইনি নিজেকে সাদা চামড়ার ইংরেজ বলে কখনো প্রাউড ফিল করতেন না, কারণ হয়তো এর সাথে ছোটবেলা থেকেই কোনো খারাপ কিছু হয়েছে, স্কুল, চাকরি অথবা সেই সমাজ যেখানে সে থাকতো ইংল্যান্ডে। উনার একটা লেখা রয়েছে মাই কান্ট্রি রাইট অর লেফট। এই লেখাটাতে তোমরা অনেক ক্লিয়ারলি বুঝতে পারবে, যেখানে তিনি বলেছেন যে দেশকে তো তিনি ভালোবাসতেন, কিন্তু তার পুরো লাইফ তার সাথে কতটা খারাপ ব্যবহার করা হয়েছে বা তিনি কোন সব ঘটনার মধ্যে দিয়ে পার হয়েছেন, যার কিছুটা এসেন্স আমরা এখানেও দেখতে পাই, শুটিং অ্যান এলিফ্যান্ট এসেতেও দেখতে পাই। এমনটা নয় যে উনি উনার দেশকে ভালোবাসতেন না, তাহলে উনি বার্মাতে সিভিল সার্জেন্ট হয়ে কাজ করতে আসতেন না নিজে থেকে। জাতীয়তাবাদ তো ছিল ওনার মধ্যে, কিন্তু জাতীয়বাদটা ওনার মাথায় চড়ে নাচতেছিল না, এরকম কোনো সিচুয়েশন ছিল না। তিনি খুব ভালো করে জানতেন ইংলিশ সোসাইটিতে অনেক গভীর ক্ষতি করার মতো সোশ্যাল প্রবলেম রয়েছে। এখানে তোমরা যদি উনার লেখাগুলো ভালো করে পড়ো তাহলে তোমরা দেখতে পাবে যে অন্যান্য রাইটারদের ইংল্যান্ড যেমনটা অনেক রোমান্টিক ইংল্যান্ড ছিল, সেরকম জর্জ অরওয়েলের ইংল্যান্ড, ওনার যে ইংল্যান্ড রয়েছে সেটা ওনাদের নিজেদের দেশের ভেতর নিজেদের লোকেদের সাথেই ভেদাভেদ করত। উনি ওনার এসের থ্রু এটাও দেখানোর চেষ্টা করেছেন যে কিভাবে ইংল্যান্ড নিজেদের পলিটিক সিস্টেমটাকে বাড়ানোর চেষ্টা করছিলেন। তিনি তার এসের মধ্যে এটাও বুঝিয়েছেন যে মডার্ন পলিটিক্স সত্যকে একদম চুরমার করে তারপরে জনতার কাছে পৌঁছায়। যখন কোনো বিষয়ে দুই পাশে লড়াই হয় তখন দ্বিতীয় পাশ সবসময় বলে থাকে যে অপর ব্যক্তি বা অপর টিম আমাদের উপর অত্যাচার করছে, কিন্তু নিজেদের অত্যাচার তারা দেখতে পায় না। পলিটিক ইন্টারেস্টের জন্য অর্ধেক সত্য মানুষের কাছে লুকোনো হয়, যেই অর্ধেক সত্য দিয়ে মানুষকে ভড়কানো হয়। মানুষজন জর্জ অরওয়েলের সময় সত্যিটা জানতেই চাইতেন না। এমন মনে হচ্ছিল শিল্পর প্রয়োগ, অর্থাৎ এই রাজনীতি বা শিল্পর প্রয়োগ অনেক ভুলভাবে করা হচ্ছিল, এরকম তার সিচুয়েশন ছিল তখন। পলিটিক্যাল প্রোপাগান্ডার জন্য এটা অনেক আফসোসের বিষয় যে রাইটার এবং রাইটারের যে গ্রুপগুলো ছিল তারা এই পলিটিক্যাল লোকগুলোর পক্ষে লিখত। এখানে যারা হচ্ছে অরিজিনাল রাইটার থাকে, পোয়েটস থাকে, এরা কখনো পলিটিক্যাল প্রেশারে এসে কোনো কিছু লেখে না, যেমনটা অনেক ইংরেজ পোয়েটদের ক্ষেত্রে আমরা দেখে থাকি। এবার এই এসেটার বিষয়ে একটু কথা বলি, কিভাবে এই এসেটা আমাদের কথার সাথে রিলেটেড। এটার কাহিনী একটা হাতিকে মেরে ফেলার। হাতিটা চুপচাপ ঘাস খাচ্ছিল। এখানে জর্জ অরওয়েল এটা মানেন যে হাতিটাকে মেরে ফেলা ভুল ছিল, এটা মোটেই কোনো সঠিক সিদ্ধান্ত ছিল না। তো এখানে জর্জ অরওয়েল এরকমটা বোঝানোর চেষ্টা করেছেন যে যদি হাতিটা এতটা তাণ্ডব করে থাকে তাহলে এটা চিন্তা করে দেখো যে হাতিটা এরকম করেছে কেন, কারণ জীবনভর এই হাতিটাকে বন্দি করে রাখা হয়েছে। ছটফট তো তারাই করে, তাণ্ডব তো তারাই করে যাদের একটা সময় পর্যন্ত বন্দি করে রাখা হয়, পালানোর ইচ্ছা তাদেরই হয়ে থাকে। যারা বন্দি থাকে তাদের তো সবসময় বেঁধে রাখা হয়, তো যখন তারা মুক্ত হয়ে যায় বা কোনো কারণে তাদের বাঁধন থেকে ছাড়া পায় তখন এই ধরনের তাণ্ডব করা খুব স্বাভাবিক একটা বিষয়। এখানে জর্জ অরিয়েল এটা বোঝানোর চেষ্টা করেছেন যদি হাতিটাকে বেঁধে রাখা হয় সারা জীবন, তারপরে যদি সে মুক্তি পেয়ে এরকম ভাবে তাণ্ডব করতে থাকে তো এর মধ্যে ভুল কোথায়। ইংরেজরা, এটা আমরা এভাবেও নিতে পারি, ইংরেজরা নিজেদের সাম্রাজ্য বিস্তারের জন্য এভাবে পিপলদের বেঁধে রাখে এবং তারপরে যদি তারা কোনো ভায়োলেন্ট বিহেভ করে তাহলে এইটা তো অবশ্যই মেনে নিতে হয় যে আপনারাও বা তোমরাও কখনো না কখনো এই হাতিটার মতো সেই সাম্রাজ্য বাদ দিয়ে সেই মানুষগুলোকে বেঁধে রাখার চেষ্টা করেছিলে। সেই রাইটিংটার মাধ্যমে বলার চেষ্টা করে যে আমি বুঝতে পেরেছিলাম যে হাতিটাকে মারা আমার ভুল হবে, কিন্তু তারপরেও সে মেরেছিল কারণ এই কলোনিয়ালিজম তাকে বাধ্য করেছিল এই হাতিটাকে মারার জন্য। এখানে এই রাইটিংটার মধ্যে আরো কিছু দেখানো হয়েছে, সেটা হচ্ছে পাওয়ার। তো দু একজন ইংরেজ এসে এতগুলো মানুষকে, এত জনতাকে বেঁধে রাখে শুধুমাত্র পাওয়ারের কারণে, কারণ তোমাদের কাছে পাওয়ার নেই এবং তাদের কাছে রয়েছে পাওয়ার। এই বিষয়টাকেও দেখানো হয়েছে যে একজন ইংরেজ ব্যক্তি যখন এতগুলো মানুষের মধ্যে এত বিশাল একটা হাতিকে মেরে ফেলতে পারে তখন এই তোমাদের মতো সাধারণ মানুষদের কি দাম থাকতে পারে এই ইংরেজদের কাছে। এই যে পাওয়ারটা রয়েছে, এই শক্তিটা আছে, এটা লোকাল মানুষদের দেখানোর জন্য, এইটা দেখানোর জন্য যে এক একজন ইংরেজ
লাখ মানুষের সমান। অর্থাৎ একজন ইংরেজ ২,০০০ মানুষের সামনে একটা পুরো সুস্থ হাতিকে এভাবে মেরে ফেলতে পারে, তাহলে ১০০ জন ইংরেজ সেখানে কি করতে পারে? তোমরা চেয়েও মানে চাইলেও তোমরা কোনো কিছুই করতে পারবে না, এরকম একটা মাস্ক পরে থাকতে হতো এই সময়ের এই ইংরেজদের। তো এইখানে আমাদের রাইটারের এইটা ভয় ছিল যে সে যদি এই হাতিটাকে না মারে, একে সিম্প্যাথি দেখায়, তাহলে এই যে লোকাল লোকগুলো রয়েছে তাকে আর রেসপেক্ট করবে না। এক ইংরেজ যখন এত বড় একটা হাতিকে মেরে ফেলতে সক্ষম, তখন লাখো ইংরেজ তোমাদের কি হাল করতে পারে সেটা বোঝানোর জন্য এটা একটা হিডেন মেসেজ ছিল। তো এখানে লজ্জারও বিষয় ছিল জর্জ অরওয়েলের জন্য, কারণ এই বার্মিজ লোকগুলো জর্জ অরওয়েলের কখনোই সম্মান করতো না, বরং সুযোগ পেলেই গালি দিত আড়ালে। এই সিচুয়েশনটাকে কন্ট্রোল করে সে তাদের কাছে রেসপেক্ট চেয়েছিল। উনি এই পুরো কাজটা নিজের প্রিন্সিপালসের বিরুদ্ধে গিয়ে করে, কারণ উনি এই বার্মিজ লোকদের সামনে নিজেকে বোকা বা ভীতু প্রমাণ করতে চায়নি। যখন সে এই এমনটা রাইটার মনে করেন যে যখন তিনি হাতিটাকে মারছিলেন, তখন তিনি এমন কোনো কাজ করছিলেন না যে কাজটা শান্তি রক্ষায় করা হয়, বরং এই প্রায় ২,০০০ মানুষের সামনে তিনি একটা তামাশা করছিলেন শুধুমাত্র তাদেরকে আনন্দ দেওয়ার জন্য। এখানে যে হাতিটা রয়েছে এইটা এই এসেতে একটা সিম্বলের মতো ইউজ করা হয়েছে। এই হাতি সিমিলাইজ করে বার্মার শান্ত মানুষদের সাথে, যারা স্বভাবতই শান্ত ছিল, যারা কারো ক্ষতি করতো না যতক্ষণ পর্যন্ত কেউ তাদের উপরে অত্যাচার না করে। তবুও সেই হাতিটাকে সেখানে মেরে ফেলা হয় এই কারণে, এটা দেখানোর জন্য, কারণ ইংরেজদের প্রিন্সিপালস তাকে মেনে চলতে হতো। তার মনে হয়েছিল যদি এই সময় সে হাতিটাকে না মেরে ফেলতো, তাহলে এই বার্মিজ লোকগুলো তাকে নিয়ে মজা করতো, তামাশা বানাতো এবং তাকে রেসপেক্ট করতো না। এটাই ছিল হিডেন ডিটেলস এই শর্ট এসেটার। এই এসেটা পড়তে গেলে এটার এই হিডেন মিনিংগুলো জানা তোমাদের জন্য অত্যন্ত জরুরি। ব্যাস আজকের মতো এতটুকুই। Thank you for tuning in today. Remember, education is the key to unlocking endless possibilities. Let's keep learning, growing, and inspiring each other. Stay curious, and until next time, keep exploring.